আচ্ছা খুঁজে পা তখন হবে। আমরা অ্যামাইনোসিডের প্রকারভেদগুলো শেষ করেছি। 120 বল বিশেষণ। হ্যাঁ তাহলে স্যার যে পরে আবার সিলেক্টর নিয়মের অ্যাক্টিভ সাইট ছাড়া সাইটে সংযুক্ত অ্যাক্টিভিটর হিসেবে অথবা ইনহিবিটর, তার মানে স্যার বলতে পারি যে ইফেক্টর যেটা এটা স্যার ইনহিবিটর না টোটাল। আবার বল কি বলছে? ইফেক্টর নামক যে বিশেষণ বলছে না, হ্যাঁ তারপরে এক লাইন বাবা দেখো এরা বলছে নিয়ন্ত্রক। নিয়ন্ত্রক কিন্তু সেটা কাজকে সহায়তাও করতে পারে, বাধাও দিতে পারে। ওই জন্য বলছে যে এরা অ্যাক্টিভিটর হিসাবে অথবা ইনহিবিটর হিসাবে। ও একটা হচ্ছে স্যার যে ইনহিবিটরের বিপরীতে অ্যাক্টিভিটর, তাই তো? হ্যাঁ অ্যাক্টিভিটর গুলো সহায়তা করবে। কতদিন আগে হ্যাঁ দেখো একবার নেবেন প্রশ্ন আসলে আসবেই বলা আছে। আর পাথর শোনো, পাথর কাছে তোরা বলতো এই যে লিপিড শেষ করলি অ্যামাইনো অ্যাসিড, লিপিড, এই যে খুব কি করবি এত ছোট ছোট আমি সময় দেবো, সময় দেবো। যেটা বললাম প্রকারভেদগুলো আছে বিক্রিয়া ধর্ম সবগুলো করবো না, কথা আমার ওটা। হ্যাঁ রেডি। আমরা সর্বশেষ আর কথা বলবি না, মুক্ত সামনে হতে তুমি তোদের এই কয়েকজন কাজ এই যে বাঁধানোরও এই জায়গাটা আমি চেঞ্জ করাবো। স্যার বিশেষ কিছু না, খালি কান্টার ক্যাপাসিটর বদলায় কতক্ষণ সামনে না না না, তারপরেও আমি দেখতেছি যে এই কয়েকজন তোরা ওখানে ক্লিক করে বসিয়া একটু সমস্যা হচ্ছে। বল আমি মিথ্যা বলছি? জায়গাটা বড় চেঞ্জ হচ্ছে না, এটা আর দেখো এবং মুক্ত করতে কত জন্য রাগ হয়েছিলাম মনে আছে আমার? না করতে পারে আমার মাথায় মাথায়। হ্যাঁ দেখো আমি যেটা বলছি অ্যামাইনোসিডের টোটালি প্রকারভেদ কি শেষ? অত্যাবশ্যকীয় অনাবশ্যকীয় এটা তো বলেছি আমরা। সব শেষ। আমরা আজকে প্রোটিনও কিছু অংশ আলোচনা করেছি, তাই না? প্রোটিন সংখ্যা হয়ে গেছে বৈশিষ্ট্য। আজকে তো প্রোটিনের লিপস্টিক আলোচনাটা কথা আছে, মানে ম্যালমেলি আলোচনা যেটা প্রোটিনের আবার বল। আগের দিন প্রোটিনের বৈশিষ্ট্য পর্যন্ত পড়াচ্ছিল। গ্লাইকোপ্রোটিন, লিপোপ্রোটিন। হ্যাঁ দেখো আমরা আমিষ নিয়ে কথা বলছি। গতদিন আমরা আমিষের বৈশিষ্ট্যগুলো শেষ করেছি, আমিষ বা প্রোটিনের। আজকে আমরা শ্রেণী বিভাগ নিয়ে কথা বলছি। শ্রেণী বিভাগগুলো আমি কিন্তু আগে বলছি, কয়েকবার বলছি, এই অধ্যায় থেকে প্রয়োগ আর উৎস তখন আর প্রশ্ন খুব বেশি হয় না, বুঝতেছিস তো? পড়ে বড় প্রশ্ন তেমন নাই, খালি ছোটখাটো জিনিসগুলা একটু মনোযোগী হই। প্রথমে হচ্ছে আমিষের বা প্রোটিনের শ্রেণী বিভাগ। বলছে জৈবিক কাজের উপর ভিত্তি করে আমিষকে দুই ভাগে ভাগ করছে। একটাকে বলছে গাঠনিক প্রোটিন, একটাকে বলছে কার্যকরী প্রোটিন। বলবা এক গল্প করবো, বলবো যে সমস্ত, আমি আবার বলছি, যে সমস্ত প্রোটিন দেহের বিভিন্ন অঙ্গাণু গঠনে সাহায্য করে। আচ্ছা বল একটা কথা, কচ্ছলিতে লিপোপ্রোটিন আছে, আছে না? আমাদের চুল নখে প্রোটিন আছে, আছে না? আরো পড়বো একটু পরে উদাহরণ দেবো। তাহলে যে সমস্ত প্রোটিন দেহের বিভিন্ন অঙ্গাণু গঠনে বা অঙ্গাণু বাদে তো অঙ্গ গঠনে সাহায্য করে, তাদেরকে কি বলা হয়? প্রোটিন বলা হয়। এটা এখানে গাঠনিক প্রোটিনে বলছে যে ত্বক, চুল, শিং, চুল, অন্তঃকঙ্কাল, অস্থি, তরুণাস্থি, এগুলো থেকে বিভিন্ন পাওয়া যায়। যেমন ত্বক, শিং, নখ, চুল, পালক থেকে ক্যারাটিন নামক প্রোটিন। এবারে হচ্ছে অস্থি, টেন্ডন, যৌগ টিস্যুতে আছে কোলাজেন, সিল্ক ও মাকড়সার জালে আছে ফাইব্রাইন। এরপরে পতঙ্গের বহিঃতন্ত্রে আছে স্ক্লেরোটিন, তরুণাস্থিতে আছে কন্ড্রিন, অস্থিতে আছে সেইল। মনে রাখা ফরক কথা হচ্ছে উদাহরণগুলো এমসিকিউর জন্য। তাহলে এগুলো হচ্ছে গাঠনিক প্রোটিন। আর কার্যকরী প্রোটিন আমরা বলবো যে সমস্ত এনজাইম দেহের বিভিন্ন বিপাকীয় কাজকে নিয়ন্ত্রণ করে। যে সমস্ত প্রোটিন দেহের বিভিন্ন বিপাকীয় কাজকে নিয়ন্ত্রণ করে, ওই উদাহরণটা এনজাইম, ওই জন্য আগে এনজাইম ইসলাম শিখেছে। তাহলে আবার বলি, যে সমস্ত প্রোটিন দেহের বিভিন্ন বিপাকীয় কাজকে নিয়ন্ত্রণ করে তাদেরকে কি বলা হয়? রেগুলেটর বা কার্যকরী প্রোটিন বলা হয়।
যত প্রকার এনজাইম আছে, যত প্রকার হরমোন আছে, এরপরে ভিটামিন আছে, এরা এক প্রকার প্রোটিন। আচ্ছা, শ্বাসরঞ্জক। হ্যাঁ, আমাদের হিমোগ্লোবিন একটা শ্বাসরঞ্জক, যেটা অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড পরিবহনে শ্বসনে সাহায্য করে। এটা মধ্যে আরো কি কি আছে? আর নাই আসলে আমাদের যে শ্বাসরঞ্জক একমাত্র হিমোগ্লোবিন। আমার কথা কি বুঝছেন? তাহলে এটা কার্যকরী প্রোটিন। পারবো না কথা, যে সমস্ত প্রোটিন দেহের বিভিন্ন বিপাকীয় কাজে সাহায্য করে তাদেরকে কার্যকরী প্রোটিন বলা হয়। আকৃতি অনুযায়ী প্রোটিনকে দুই ভাগে ভাগ করছে। এটা আমার মনে হয় আমার দরকার ছিল না, আমি জাস্ট একবার করে রিমাইন্ড করে দিয়ে যাচ্ছি। তাছাড়া তোদের যে বাধ্যতা হবে সাথে পড়ায়নি, তাছাড়া যে পড়া আমার দরকার আছে না স্যার, এই ভাগগুলো তো আমার দরকার নাই। আমি বলে যাচ্ছি এই কারণে তোদের একটা কনফিডেন্স বাড়ানোর জন্য। না স্যার, আমি করছি এরপরে তন্তুময় প্রোটিন। যে সমস্ত প্রোটিন সূত্রাকার, লম্বা সূত্রাকার হয় তাদেরকে কি বলা হয়? তন্তুময় প্রোটিন। আবার বল, যে সমস্ত প্রোটিন লম্বা সূত্রাকার হয় তাদেরকে কি বলা হয়? তন্তুময় প্রোটিন। হ্যাঁ হ্যাঁ, ওগুলো হবে, ওগুলো তো লম্বা সূত্রাকার। এ বাবা দেখ, এর মধ্যে আমরা একটু আগে বললাম ফাইব্রাইন, যেটা সিল্ক ও মাকড়সার জাল তৈরিতে ব্যবহার করা হয়। হ্যাঁ, এরপরে আছে দেখ যে এই যে আরো অন্যান্য ক্ষেত্রে আছে, যেমন কোলাজেন নামক তন্তু, এরা সূত্রাকার হিসেবে অবস্থান করতে পারে। আবার ওই জৈবনের কোষ কঙ্কালে যে মাইক্রোফিলামেন্ট গুলো থাকে, এরাও প্রোটিনময় তন্তু। আর এগুলো সবগুলাই কেমন তন্তু? তন্তুময় প্রোটিন। হ্যাঁ, তন্তুময় প্রোটিন। গ্লোবিউলার প্রোটিন হলো দানাদার, গোলাকার। এরা বলছে যেসব প্রোটিন দেখতে গোলাকার তাদেরকে কি বলা হয়? গ্লোবিউলার প্রোটিন। যেমন বলছে মায়োগ্লোবিন, ইনসুলিন, হিমোগ্লোবিন তো আমাকে মনে থাকবে, গ্লোবিউলার প্রোটিন। বাবা, তাহলে আমরা কাজের উপর ভিত্তি করে কি বললাম? গাঠনিক আর কার্যকরী। আকার অনুযায়ী কতটা পেলাম? তন্তুময় আর গ্লোবিউলার। গঠন অনুযায়ী দরকার হয় না, প্রাইমারি সেকেন্ডারি আসে না, অন্য কোনো বইয়ের ব্যাখ্যা দেওয়া নেই, তো আপনার মধ্যে কোনো সুযোগ নাই। হ্যাঁ, সমস্যা হলো আসলে এটাই ঝামেলা। যতটা না সিকিউ তার 3 দাদা হলো এমসিকিউ। হ্যাঁ হ্যাঁ, দুটার উপরে আসার আসলে সুযোগ নাই। যাই হোক, করতে তো হবে, তাই না? করতে হবে না? ভৌত গুণাবলী ও দ্রবণীয়তার ভিত্তিতে এরা বিভিন্ন ভাগে বিভক্ত। সরল প্রোটিন, যুগ্ম প্রোটিন, উদ্ভূত প্রোটিন। আমরা কিন্তু এগুলো সবাই জানি। সরল প্রোটিন, যে সমস্ত প্রোটিনকে ভাঙলে প্রোটিন ছাড়া অন্য কোনো উপাদান পাওয়া যায় না, তাদেরকে সরল প্রোটিন বলা হয়। যুগ্ম বা কনজুগেটেড প্রোটিন, যে সমস্ত প্রোটিনকে ভাঙলে প্রোটিন ছাড়াও অপ্রোটিন জাতীয় বস্তু পাওয়া যায়, তাকে কি বলা হয়? যুগ্ম প্রোটিন, কনজুগেটেড প্রোটিন বলা হয়। আর যে সমস্ত প্রোটিন গবেষণাগারে রাসায়নিক পদার্থ দিয়ে তৈরি করা হয়, এটা হচ্ছে উৎপাদিত প্রোটিন। যে সমস্ত প্রোটিন গবেষণাগারে রাসায়নিক উপাদান দিয়ে তৈরি করা হয়, তাকে কি বলা হয়? হ্যাঁ, উদাহরণ কিছু আছে। প্রথমে সরল প্রোটিনের মধ্যে যে ভাগগুলো আছে, অস্ত্র হাতে না ফেলে এমসিকিউ করে দাগিয়ে দিচ্ছে, কোনো সংজ্ঞা টঙ্গা কিছু দরকার নেই। একটু কম করে দাগিয়ে দিন। হ্যাঁ, এইগুলো থেকে সংজ্ঞা তেমন ইম্পর্টেন্ট নয়, খালি উদাহরণগুলো। প্রথমে দেখ অ্যালবিউমিন। আমি জাস্ট যে লাইনের কথা বলবো ওটা আন্ডারলাইন করে রাখবো। বাবা, প্রথম লাইনটা বলছে কি, এই সমস্ত প্রোটিন পানিতে সহজে দ্রবীভূত হয়ে ঘোলাটে দ্রবণ সৃষ্টি করে। এখন দেখ, একবারে উদাহরণের ওখানে গিয়ে একবারে আমরা বলবো যে ডিমের সাদা অংশের, ও তারা গেছে জব বালিক ভিটামিনের দরকার নেই। এই যে ডিমের সাদা অংশের অ্যালবুমিন, এই ডিমের সাদা অ্যালবুমিন আরো এক জায়গায় আছে, আমরা করবো রক্তরস ও লসিকা সিরাম অ্যালবুমিন। না, পার্সেন্টেজ কোনো দরকার নেই। দুধের ল্যাকটালবুমিন, এই কয়টা বেশি বেশি দরকার আমার, বাকিগুলো দরকার নেই। বলে দিউলি কাশনে এ অ্যালবিউমিন।
এরপরে কথা বলবি না। এ গ্লোবিউলিন প্রোটিন বলছি কি দেখ, জাস্ট কিছু উদাহরণ এখানকার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে ডিমের কুসুমের অবগ্লোবিউলিন। দেখ আগেটা কিন্তু সাদা অংশ ছিল অভাগ্লোবিন, আর এটা হলো অবগ্লোবিউলিন, আলাদা আছে। রক্তরসের সিরাম গ্লোবিউলিন পাইছিস কি? সিরামে অ্যালবিউমিনও থাকে, গ্লোবিউলিনও থাকে। এগুলো আমাদের ভেজাল করবে সবচেয়ে এই এমসিকিউ গুলো। এরপরে চোখের লেন্সের ক্রিস্টালিন গ্লোবিউলিন পাইছিস কি? এরপরে গ্লুটিলিনে চলে আয়। বলছে কেন কটা বাজে? হ্যাঁ, গ্লুটিলিন বলছে কি শস্য দানা এ জাতীয় প্রোটিন অধিক পরিমাণে থাকে। কোথায়? শস্য দানা। আর কিছু উদাহরণ দরকার নেই। প্রোলামিন, বাবা প্রোলামিনের এখানে দেখো আছে না, গ্লুটিলিনে দেখো। প্রোলামিনে দেখো বলছে ভুট্টার জেইন, খালি উদাহরণটা গম এবং রাই, রাই এক প্রকার শস্য, গম এবং রায়ের বিয়ারিং, জব ও বার্লির হোল্ডিং, এগুলো প্রোলামিনের উদাহরণ। এতগুলো কেমনে মনে থাকে? একটু আমরা দেখ কয়েকবার করে সব মিলে জ্ঞান জ্ঞান করে মুখস্থ করে দিতে পাগলা হয়ে যাবো। এরপর আছে গম ও রাই এর বিয়ারিং, জব ও বার্লির হোল্ডিং, তিনটা। এগুলা কয়েকবার করে রিডিং করে নিব, যেটা যে কটা মাথায় থাকে। তাছাড়া উপায় নেই, জ্ঞান জ্ঞান মুখস্থ করলে পাগলা হতে দেওয়া লাগবে। আপনার মনে যদি হয় হিস্টন এর ডিমের কুসুম, রক্তরস আর চোখের লেন্স। এরপরে এই যে হিস্টন, এ বাবা হিস্টন নিয়ে কেমন অবশ্যই খালি কথা নেই, খালি একটা জায়গা আছে। এই সময় থেকে আধা ঘন্টা পরে বলছে এদের নিউক্লিয়াসে এবং নিউক্লিক অ্যাসিডের সাথে বেশি দেখা যায়। পাইছিস? প্রোটামিনের প্রথম কথাটা এরা সবচেয়ে ক্ষুদ্র প্রোটিন। পাইছিস? আর উদাহরণটা দেখ, শামুক মাছের শুক্রাণুতে সালমিন নামক প্রোটামিন থাকে। শামুক মাছের শুক্রাণুতে সালমিন, এটা কোন প্রোটিনের উদাহরণ? প্রোটামিনের উদাহরণ। স্ক্লেরোপ্রোটিন এই যে বলছে শিং, নখ, খুর, চুলে ক্যারাটিন, চামড়ার কোলাজেন, হাড়ের টেন্ডন, এগুলো হচ্ছে স্ক্লেরোপ্রোটিন। বা তাহলে এগুলো খালি এমসিকিউর জন্য। এখন দেখ যুগ্ম প্রোটিনের সংজ্ঞা আমরা একটু আগে বলেছি। কাকে বলছিলাম? যে সমস্ত প্রোটিন ছাড়াও অপ্রোটিন অংশ পাওয়া যায়। এ বাবা এর তুমি লাস্ট বেঞ্চ স্যার মিস দিচ্ছেন কেন? ব্র্যাকেট হ্যালো, কেনা নাম আপনার? এরকম মিস দেন, সমস্যা নেই, ভালো হয়েছে। হ্যাঁ দেখো, তাহলে যুগ্ম প্রোটিন, এই প্রোটিনগুলোকে ভাঙলে প্রোটিন ছাড়াও অন্য কোনো উপাদান পাওয়া যায়, তাদেরকে যুগ্ম প্রোটিন বলা হয়। এই যুগ্ম প্রোটিনগুলোর সাথে কোন বস্তু যুক্ত আছে তার উপর বেস করে এদেরকে বিভিন্ন নামে নামকরণ করা হয়। যেমন এক নম্বর হচ্ছে নিউক্লিয় প্রোটিন। তাহলে বলতো এর সাথে কি থাকবে? নিউক্লিক অ্যাসিড, তাই না? তাহলে সরল প্রোটিনের সাথে নিউক্লিক অ্যাসিড যুক্ত হয়ে যে যুগ্ম প্রোটিন গঠন করে তাকে নিউক্লিয় প্রোটিন বলে। সমস্যা হবে? হ্যাঁ স্যার। বাবা এরপরে বলছে গ্লাইকো বা মিউকোপ্রোটিন। গ্লাইকো কতদিনও বলেছি কার্বোহাইড্রেট সরবরাহ করে। আবার বলো, এখন আমরা বলবো গ্লাইকোপ্রোটিন, বলবো সরল প্রোটিনের সাথে কার্বোহাইড্রেট যুক্ত হয়ে যে প্রোটিন গঠন করে তাকে গ্লাইকোপ্রোটিন বলা হয়। বলছে সেল মেমব্রেনে এই প্রোটিন থাকে। লিপোপ্রোটিন কার কার সমন্বয়ে? লিপিড আর প্রোটিন। সরল প্রোটিনের সাথে লিপিড যুক্ত হয়ে যে প্রোটিন গঠন সেটা লিপোপ্রোটিন। এই লিপোপ্রোটিন আমরা কিন্তু জানি কোষঝিল্লির প্রধান গাঠনিক উপাদান একটা। এছাড়া নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্টের ল্যামেল ইত্যাদি গঠনে অংশগ্রহণ করে। ক্রোমোপ্রোটিন ইত্যাদি। সরল প্রোটিনের সাথে লিপিড যুক্ত হয়ে যে যুগ্ম প্রোটিন গঠন করে তাকে লিপোপ্রোটিন বলা হয়। হ্যাঁ, এটা উদাহরণ ইজি, এটা উদাহরণগুলো তো ব্যাপার না। উদাহরণ ব্যাপার হলো সরল প্রোটিনের ভাগগুলো। এইটিসি ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, সেটা মনে করতে। এরপরে ক্রোমোপ্রোটিন, এ দেখ
বিভিন্ন প্রকার রঞ্জক পদার্থ অর্থাৎ সরল প্রোটিনের সাথে বিভিন্ন পিগমেন্ট যুক্ত হয়ে গঠিত কনজুগেটেড প্রোটিনকে ক্রোমোপ্রোটিন বলা হয়। এখানে যেমন বলছে প্লাভোপ্রোটিন, বিলি প্রোটিন, ক্যারোটিনয়েড প্রোটিন, ক্লোরোফিল প্রোটিন, রঞ্জক পদার্থ। কোন রঞ্জক পদার্থ যখন প্রোটিনের সাথে যুক্ত হবে তখন সেই কনজুগেটেড প্রোটিনটাকে কি বলা হয়? ক্রোমোপ্রোটিন। মেটালোপ্রোটিনে ধাতব আয়ন যুক্ত হবে। বলতো এগুলোকে আসার মতো কিছু, এগুলো আমরা জাস্ট সময় নষ্ট করতেছি, কিন্তু করতে হবে। হিমোগ্লোবিন প্রোটিনটা মেটাল প্রোটিনের অন্তর্গত হতে দিছিল না, লৌহযুক্ত প্রোটিন। হ্যাঁ দেখো এখানে হিম হচ্ছে তার পিগমেন্ট হিসেবে ব্যবহার করছে। যদি এখানে ওটা রাসায়নিক গঠন অনুযায়ী বললে তখন মেটালোপ্রোটিনের মধ্যে বলবে, কিন্তু ওটা পিগমেন্ট এক প্রকার সেই দৃষ্টিকোণ থেকে ক্রোমোপ্রোটিন মধ্যে বলছে। হ্যাঁ আচ্ছা, যদি গুরুত্বপূর্ণ কিছু থাকে তাহলে বলেন, নাহলে তেমন কিছু নেই। এরপর বলছে এভাবে ফসফোপ্রোটিনে ফসফেট, প্লাভোপ্রোটিনে প্লাভিন যৌগ যুক্ত হবে। শুনছিস কে? Yes, sir. তাহলে এটা হ্যাঁ লৌহ পোরফাইরিন প্রোটিন বলছে আয়রন পোরফাইরিন যৌগ তথা সাইটোক্রোম এর সাথে যুক্ত হবে। সাইটোক্রোম লৌহযুক্ত প্রোটিন এক প্রকার, যার লৌহটা ইলেকট্রনের বাহক হিসেবে কাজ করে। আমরা যখন খনিজ লবণ শোষণের মতবাদগুলো করব তখন দেখবো সাইটোক্রোম 5 মতবাদ নামে একটা মতবাদ আছে। এই সাইটোক্রোম হচ্ছে লৌহযুক্ত প্রোটিন যার লৌহটা ইলেকট্রনের বাহক হিসেবে কাজ করে থাকে। জি স্যার, মতবাদ আমি একটা বলছি, আমার সেটাও না মানার তো কিছু নাই। ওখানে হচ্ছে একে যদি বলে খনিজ লবণ শোষণ প্রক্রিয়া ব্যাখ্যা করো, আমরা খনিজ লবণ শোষণের আমাদের মধ্যে বলে ছোটবেলায় যারা সারমর্ম কথা বলছেন এটা বলবো, তার সপক্ষে বিভিন্ন বিজ্ঞানী কি কিভাবে বলেছেন সেটা বলবো। হ্যাঁ দেখো, উৎপাদিত প্রোটিন আমাদের সংখ্যাটা বলেছি যে সমস্ত প্রোটিনকে গবেষণাগারে কি দিয়ে তৈরি করা হয়, পদার্থ দিয়ে তৈরি করা হয়, তাদেরকে কি বলা হয়? বা উৎপাদিত প্রোটিন। এদিকে বা গুণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে প্রোটিন দুই প্রকার, একটা ইম্পর্টেন্ট কথা। ফার্স্ট ক্লাস আর সেকেন্ড ক্লাস। জানিস এই ছেলে বলা হয় যে সমস্ত প্রোটিনে আমাদের দেহের জন্য প্রয়োজনীয় সকল অ্যামাইনো অ্যাসিডে উপস্থিত থাকে, সেটা হলো ফার্স্ট ক্লাস প্রোটিন। লাস্ট বার, যে সমস্ত প্রোটিনে আমাদের দেহের জন্য প্রয়োজনীয় সকল অ্যামাইনো অ্যাসিড থাকে সেটা হলো ফার্স্ট ক্লাস। আবার বলো, হ্যাঁ তাদেরকে ফার্স্ট ক্লাস প্রোটিন বলে। ন্যাচারালি প্রাণীজ প্রোটিনগুলোকে ফার্স্ট ক্লাস প্রোটিন নামে অভিহিত করা হয়। তবে বিজ্ঞানীদের মধ্যে এটা নিয়ে ভেদাল আছে। কোনো কোনো বিজ্ঞানী বলছে না না বলে উদ্ভিদের প্রাণী বলতে কিছু নেই, সবগুলোর মধ্যেই থাকে। আবার কিন্তু বলছে না, প্রাণী আমিষ যেগুলা সেগুলোতে প্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিডের পরিমাণ বেশি। আমাদের বইয়ে প্রাণী আমিষের কথাই বলছে। যাই হোক, আর যে সমস্ত প্রোটিনে দেহের জন্য প্রয়োজনীয় সকল অ্যামাইনো অ্যাসিড থাকে না তাকে কি বলা হয়? আমি সকল অ্যামাইনো অ্যাসিড থাকে না, থাকে কিন্তু সবগুলো নয়, তাদেরকে সেকেন্ড ক্লাস প্রোটিন বলা হয়। বলা হয় উদ্ভিজ্জ প্রোটিনগুলা। এর পরের কথা বা প্রোটিনের কাজ দেখে নেবেন। হ্যাঁ, জীবদেহে প্রোটিনের ভূমিকা রিডিং করে নেবেন। আর খাদ্য তালিকায় প্রোটিন তেমনটা আসে না, আর প্রোটিনের কাজটা করে নেবেন। হ্যাঁ, গঠন কাজ করে। হ্যাঁ, প্রোটিনের কাজটা গণনা করে দেবেন, বলার দরকার নেই। তাহলে শোনেন, এই প্রোটিনের কাজটা করবেন, জীবদেহে প্রোটিনের ভূমিকা একবার রিডিং করে নেবেন, দরকার আছে, কিন্তু খাদ্য তালিকা প্রোটিন দরকার নেই। আর জীবদেহে প্রোটিনের ভূমিকা সেকেন্ড প্যারার প্রথম লাইনটা তাকাও তো। জীবদেহে প্রোটিনের ভূমিকা সেকেন্ড প্যারার প্রথম লাইনে বলছে বিভিন্ন ধরনের ক্যান্সারের কারণ হিসেবে ভাইরাস চিহ্নিত হয়েছে। ইন্টারফেরন নামক বিশেষ প্রোটিন ভাইরাস প্রতিরোধক হিসেবে ব্লাড ক্যান্সার নিরাময়ে ব্যবহৃত হয়। এসব আমরা জানা দরকার ইন্টারফেরন কি। আমরা তো এখানে প্রথম প্রশ্ন লাইনে করেই জানলাম ইন্টারফেরন একটা প্রোটিন। তবে এই প্রোটিনটা বাবা শুনতেছিস? আসতেছি পাঠে প্রোটিন নাই কেন? গল্পকার হ্যাঁ, যাই হোক ওখানে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি বলছি ইন্টারফেরন
একটা প্রোটিন যেটা ভাইরাস প্রতিরোধের কাজে ব্যবহার করা হয়। এখানে ব্লাড ক্যান্সারের কথা শুধু বলছে না, ইন্টারনেটরা বলছে হেপাটাইটিস বি ভাইরাস। হেপাটাইটিস বি ভাইরাস ধ্বংস করার জন্য প্রতিরোধে ইন্টারফেরন ব্যবহার করা হয়। বর্তমানে হেপাটাইটিস সি ভাইরাসের ইন্টারফেরনও তৈরি হয়েছে। হ্যাঁ, এবং হ্যাঁ সি ডি এ বি সি ডি আছে, ওদিকে নাই ডি পর্যন্ত আবিষ্কৃত হয়েছে। তাহলে শোনো, আমাকে যদি প্রশ্ন করে ইন্টারফেরন কি, আমি এভাবে বলবো ইন্টারফেরন এক ধরনের অ্যান্টি ভাইরাস প্রোটিন। আবার বলি, ইন্টারফেরন কি? অ্যান্টিভাইরাস প্রোটিন। অ্যান্টিভাইরাস প্রোটিন। আমি 19 ওখানে তোমাদের বলছিলাম ইন্টারফেরন কিভাবে কাজ করে ভাইরাসকে ধ্বংসের ক্ষেত্রে। প্রথমে যখন কোনো কোষে ভাইরাসের আক্রমণ ঘটে তখন কোষ থেকে ইন্টারফেরন তৈরি হয়। আক্রান্ত কোষ থেকে হতে পারে, পার্শ্ববর্তী কোষ থেকে হতে পারে। কথা বুঝছো? যখন ইন্টারফেরন তৈরি হয়, এই ইন্টারফেরন প্রথমে যে কাজটা করে, যে ভাইরাসটা দেহে আক্রমণ করছে এই ভাইরাসের প্রোটিন সংশ্লেষণের ক্ষমতাকে ধ্বংস করে দেয়। কেন? এই যদি প্রোটিন সংশ্লেষণ করতে না পারে তাহলে বংশবিস্তার করতে পারবে না, আর বংশবিস্তার না করতে পারলে আমাদের রোগ লক্ষণ তৈরি হবে না। কথা বুঝতে পারছেন? অন্য আমাদের ক্ষতি করতে পারবে তখন। সেজন্য ইন্টারফেরনটা প্রথমে ওই ভাইরাসের প্রোটিন সংশ্লেষণ ক্ষমতাকে নষ্ট করে দেয়। নষ্ট করে দেওয়ার পর ওই ভাইরাসটা যে কোষে আক্রমণ করছে তার পার্শ্ববর্তী কোষগুলাকে ওই ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধী করে তোলে। এতে করে ওই ভাইরাসটা একদিকে যেমন তার বংশবিস্তার করতে পারতেছে না, ঠিক তেমনি পার্শ্ববর্তী কোষকেও আর আক্রমণ করতে পারবে না। এতে করে ভাইরাসটা ওখানে একটা নির্দিষ্ট জায়গায় বন্দী থাকবে, একসময় ভাইরাসটা নিষ্ক্রিয় হয়ে যাবে। ব্লাড ক্যান্সার কি স্যার কোনো ভাইরাসের কারণে? হ্যাঁ, দেখো অবশ্যই ক্যান্সার মানে অতিবৃদ্ধি। কথা বলছো? আর অতিবৃদ্ধির মূল কারণ হলো ভাইরাস। সব অ্যান্টিভাইরাস এইভাবে কাজ করে। হ্যাঁ, হলো অ্যান্টিভাইরাস প্রোটিন যেগুলা, হ্যাঁ সেগুলো এইভাবেই কাজ করবে। এবং অ্যান্টিবায়োটিক যে আছে, কথা বলছো, অ্যান্টিবায়োটিক যে আছে অ্যান্টিবায়োটিকগুলো এইভাবে কাজ করে। কারণ সব অ্যান্টিবায়োটিক সব জীবনের উপর কাজ করবে না, যার জন্য যেটা প্রয়োজন। বা এদিকে হ্যাঁ, হ্যাঁ বারবার ক্ষত তৈরি হিসেবে হতে পারে। যখন বারবার এক জায়গায় ক্ষত তৈরি হচ্ছে, এই জন্য মেয়েদের জরায়ু ক্যান্সার হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। মেয়েদের যতগুলো ক্যান্সার তার মধ্যে জরায়ু ক্যান্সার সবচেয়ে বেশি হয়। তার কারণ মেয়েদের জরায়ুর ভিতরে প্রাচীর বারবার ভাঙতেছে, বারবার নতুন সেন্ট্রিলিউশন হচ্ছে। কথা বলছো? এই জন্য জরায়ুতে ক্যান্সার হওয়ার সম্ভাবনা ওদের সবচেয়ে বেশি। যেখানে বারবার ক্ষত তৈরি হয় সেখানে ক্যান্সার ত্বরান্বিত হয়। ওই জন্য বলে আমাদের যে কোলন ক্যান্সার হয়, কোলনে যখন অ্যাসিডিটি বেড়ে যায় বা অন্য কোনো কারণে কোলনের প্রাচীর যখন ক্ষত তৈরি হয়, সেই ক্ষত থেকে ক্যান্সার হয়। সিকাম কোলন মলাশয় কোলন। তবে এক এক ক্যান্সারের জন্য তো কারণ এক এক রকম। সবগুলো যে ক্ষতর কারণে হবে এমন নাকি কথা আছে? এক এক ক্যান্সারের কারণ এক এক রকম। বাদ তাহলে প্রোটিনের গুড বাই। আমরা শুরু করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যেটাকে আমি সবচেয়ে বেশি ফাঁকি দেবো। তবে এদিকে আমি বলার চেষ্টা করেছি সবগুলো যেটুকু বলা আছে তোমাদের ছেলে আছে আমি বলার চেষ্টা করছি না। যদিও বা বড় প্রশ্ন নাই, আমি কার্বনের টপিকটা আসলে এটা 100% একটা অর্গানিক কেমিস্ট্রির টপিক। কথা বলছেন? আমরা চেষ্টা করে যাবো, তবে এটা সত্য তোমাদের সকল কোশ্চেনের অ্যান্সার হয়তোবা বোঝায় দেওয়া সম্ভব হবে না, দুর্যোধন করতে হবে, কেমিস্ট্রি সাথে কার্বনের টপিকটা পড়াবে, বাকিগুলো ক্লিয়ার হয়ে যাবে। আমার পক্ষে থেকে আমি চেষ্টা করতেছি যতটুকু সম্ভব হয়। দেখো, আমরা কার্বোহাইড্রেট নিয়ে কথা বলবো। প্রথম যে কথা, এখন কথা বন্ধ কর, কথা বন্ধ কর, ইনশাল্লাহ ভালো শিখতে পারবে। সবাই নেতা হওয়া যাবে না, সবাই দেওয়ানি হওয়া যাবে না, তাহলে মুশকিল। কথা বলছেন? বেশি নেতা হলে নেতার ভারে বিচার কাজ ধ্বংস হয়ে যাবে। আর সবাই যদি নিজেকে ভালো ছাত্র মনে করে সে ব্যবসাও কিন্তু ধ্বংস হয়ে যায়। আমি মিথ্যা বললাম, কোনোভাবে নিও না, বলো মিথ্যা নয় কিন্তু কথাটা। মানে যে ব্যাচে সবাই নিজেকে সেরা মনে করবে ওই ব্যাচে কোনো সুষ্ঠু কাজেই হবে না, সুষ্ঠু করাই হওয়া না। হ্যাঁ দেখো, একটু সিরিয়াস হই। না না, আমার এই ব্যাচে ভালো আছে, আমি সেই জন্যই বললাম তুমি নিজেকে ভালো মনে করো না, সেটা বললাম। ভালো মনে অত নিজেকে বেশি দেই না। আমি বিনমন্যতার কথা বলিনি। আসলে সমস্যা হচ্ছে আমরা সবাই জ্ঞানের প্রথম স্তর তো, না না জ্ঞানের প্রথম স্তরে না বেশি অহংকারী হয়। জ্ঞানের তিনটা লেভেল, যার প্রথম লেভেলের অধিকারী আমরা টিচার ছাত্র সবাই।
কেন আমরা তো অত বেশি জ্ঞানী নই, অল্প জ্ঞানী, তাই জ্ঞানী প্রথম লেভেলে আমরা অবস্থান করছি, আর এই কারণে আমরা অহংকারী বেশি। সেকেন্ড লেভেলে কারা স্যার? আমাদের সেকেন্ড লেভেলে আমাদের এখানে কেউ নেই। মানে কারা থাকে? যারা সেকেন্ড লেভেলে যায় আর তারা ধীর স্থির শান্ত স্বভাবের হয় এবং তারা বাবা অনেক কিছু অনেক কিছু জানার পরেও নিজেকে অজ্ঞ মনে করে এবং থার্ড লেভেল তারাই হয়। থার্ড লেভেল তো বুঝতেছে মানুষ, থার্ড লেভেল তারাই হয় তারা একেবারে এদিক অন্য কিছু ছন্ন সারাদের মতো মেলা জানে, এটা জানতে হবে, এটা মানে সায়েন্টিস্টদের যে ধারণা। আর আমরা সবাই হলো ফার্স্ট লেভেল, এই জন্য আমরা ভাবে উনি উইকে বলি। আমরা শুরু করছি বা এখন মনোযোগী হও, যদি মনোযোগী হও, রেডি? আমরা শুরু করছি কার্বোহাইড্রেটস। আমার সাথে মনোযোগী হয়, যদি কার্বোহাই ও দেখো কার্বোতে দেখো আমরা কার্বোহাইড্রেট নিয়ে শুরু করছি। কার্বোহাইড্রেটস কথাটা এসেছে হাইড্রেটস অফ কার্বন থেকে, কথা হচ্ছে হাইড্রেটস অফ কার্বন থেকে। এক্ষেত্রে আমরা যদি কথাটাকে অন্যভাবে উৎপত্তিগতভাবে একটু আমরা বিশ্লেষণ করি, কার্বোহাইড্রেট, কার্বো কথাটা আসছে কার্বন থেকে, উৎপত্তিগত দিকটা আমরা কল্পনা করতেছি। আর হাইড্রেট শব্দের অর্থ কি রে? হাইড্রেট শব্দের অর্থ কি রে? আমরা বলি এই কার্বোহাইড্রেট, কার্বো কথাটা এসেছে কার্বন থেকে, আর হাইড্রেট শব্দের অর্থ তার মানে কার্বোহাইড্রেট আছে তিনটা উপাদান, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, যা রেশিও 1:2। তাই আগের দিনে, এখনকার নয়, আগের দিনে এভাবে কার্বোহাইড্রেটকে সংজ্ঞায়িত করা হতো যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনের সমন্বয়ে গঠিত যে সমস্ত যৌগে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনের অনুপাত 1:3:1 হয় তাকে কার্বোহাইড্রেট বলে। আগে বলা হতো এইভাবে, কিন্তু পরে বিজ্ঞানীরা খুঁজে খাতে দেখলো অনেকগুলা কার্বোহাইড্রেট আছে যাতে 1:2:1 রেশিওটা মেনে না। কথা বলছো, বিশেষ করে কার্বনের সংখ্যা, হাইড্রোজেন আর অক্সিজেনের সংখ্যা ম্যাচ করলেও কার্বনের সংখ্যা ম্যাচ করে না। যেমন বললো চিনির কথা, সুক্রোজের সংকেত তাই না? হাইড্রোজেন অক্সিজেন রেশিও কিন্তু মিলতেছে, কিন্তু কার্বনের রেশিওটা মিলতেছে না। তখন বিজ্ঞানীরা গবেষণা করে দেখলেন যে এগুলা বেশিরভাগ ক্ষেত্রে যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন নিয়ে গঠিত এবং এদেরকে ভাঙলে অ্যালডিহাইড এবং কিটোন, এই কি পাওয়া যায়? অ্যালডিহাইড আর কিটোন। হাইড্রোক্সিল গ্রুপযুক্ত অ্যালডিহাইড আর কিটোন গ্রুপ পাওয়া যায়। অ্যালডিহাইড আর কিটোন, আমরা কিছু কিটোন গ্রুপটা জানি, তাই না রে? না স্যার, আচ্ছা, এই কিটোন গ্রুপটাকে বাবা, কিটোন গ্রুপটাকে সংক্ষেপে ভাবে কার্বন ডাবল বন্ড অক্সিজেন দিয়ে প্রকাশ করা হয় কিটোন গ্রুপ। আর অ্যালডিহাইড গ্রুপটাকে এদিকে দিই এভাবে প্রকাশ করা, অথবা CHO একবারে দেওয়া হয় একটা হাত। বুঝলেন এই কথাটা? তাহলে এটা কি গ্রুপ? কিটোন গ্রুপ। আর এটা কি গ্রুপ? অ্যালডিহাইড। কথা কি শুনছেন? তাই গবেষণা করে দেখলো যে হ্যাঁ, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন নিয়ে গঠিত এবং সেখানে আগ্র বিশ্লেষণ করলে হাইড্রোক্সিল গ্রুপযুক্ত অ্যালডিহাইড গ্রুপ পাওয়া যাবে অথবা কিটোন গ্রুপ পাওয়া যাবে। তাই সংখ্যাটাকে তারা পরে চেঞ্জ করে। সংখ্যাটাকে তারা এভাবে বলে যে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের সমন্বয়ে গঠিত যে সমস্ত যৌগকে আগ্র বিশ্লেষণ করলে হাইড্রোক্সিল গ্রুপযুক্ত অ্যালডিহাইড এবং কিটোন পাওয়া যায় তাদেরকে কার্বোহাইড্রেট। কিটোনের কি তার হাইড্রোক্সিল গ্রুপ আছে? হ্যাঁ, কিটোনে তো নাই, কিটোনের সাথে হাইড্রোক্সিল গ্রুপযুক্ত অবস্থায় থাকবে না। আমি আবার বলছি, তাহলে পরবর্তী সংশোধিত সংখ্যাটা কি আসলো যে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের সমন্বয়ে গঠিত যে সমস্ত যৌগের বা যৌগকে আগ্র বিশ্লেষণ করলে হাইড্রোক্সিল গ্রুপযুক্ত অ্যালডিহাইড এবং কিটোন পাওয়া যায় তাদেরকে কি বলা হয়? কার্বোহাইড্রেট। বল সমস্যা আছে? হ্যাঁ,
দুজনের সাথে যদি হাইড্রোক্সিল যুক্ত হয় তাহলে সেটা আমরা দেখা বলা একটু পরে কিভাবে যুক্ত থাকবে, আসলে সরাসরি যুক্ত নয়, এটার সাথে যে কার্বন গুলা থাকবে সেই কার্বনের সাথে হাইড্রোজেন যুক্ত থাকবে, সরাসরি যুক্ত হয় না। আসলে বলার সময় যদিও বা এইভাবে বলতেছি কিন্তু আসলে সরাসরি যুক্ত হয় না। হ্যাঁ রেডি বাবা, আমি কি পর্যন্ত বুঝছি? সমস্যা আছে? এস আসরা কাল দিন পর আসলো কার্বহাইড্রেট কি দুই হ্যাঁ কিন্তু সন্ধান কালকে এই অজুহাতগুলো দিবি না, মিথ্যা অজুহাত দিস না। আর হবে না যে এর আগে বলছিস, বল বলেনি আমরাই প্রমাণ স্যার। এলা বাবা, আজকে আমার সামনে লজ্জাবতী হয়ে জিবা বার করিয়া হাসিয়ে লাভ নাই, নিজের কেরিয়ারটাকে বাঁচান। কথা বলছেন, কেরিয়ারটাকে বাঁচাইতে হবে। আমি দেখেছি যতগুলো ইরেগুলার এইরকম মন খারাপ করে না, এই ইরেগুলার গুলা শেষ পর্যন্ত একটা পুরো সিলেবাস ভিত্তি তৈরি হয়। এবং অনেক ভালো স্টুডেন্টগুলোকে দেখেছি এই বিশাল একটা অহংকারের ভরে ইরেগুলার হয়ে যায়, ভাব দেখায়, পরে দেখা যায় ওটা রেজাল্ট একবারে খারাপ। আমার ওই অবস্থা নাই তো। কথা বলছেন হ্যাঁ, আমি আবার বলছি, বল কার্বন কার্বন হাইড্রোজেন অক্সিজেনের সমন্বয়ে গঠিত যে সকল যৌগের হাইড্রোক্সিল গ্রুপযুক্ত অ্যালডিহাইড এবং কিটোন পাওয়া যায়। অ্যালডিহাইড এবং কিটোন দুটাই। হ্যাঁ দুটোই। আচ্ছা এখানে কোনটাতে না, এই দেখ কোনটাতে অ্যালডিহাইড থাকবে কোনটাতে কিটোন। আমি কমন কথা যে বলছি, অ্যালডিহাইড বা অথবা বল, তাহলে আর সমস্যা নাই। হ্যাঁ অ্যালডিহাইড হাইড্রোক্সিল গ্রুপযুক্ত অ্যালডিহাইড অথবা কিটোন পাওয়া যায়, তাকে কি বলা হয়? কার্বোহাইড্রেট। আমরা এই কার্বোহাইড্রেটের বৈশিষ্ট্যগুলো আমরা জানবো। প্রথমে দেখ 1 নম্বর বৈশিষ্ট্য বলছে এরা দানাদার অথবা তন্তুময় অথবা দানাবিহীন, মানে পাউডার জাতীয়। তাহলে দানাদার, দানাবিহীন অথবা তন্তুময়। স্বাদে মিষ্টি অথবা কেউ কোনো গুলো স্বাধীন হয়। তারপরে হচ্ছে অঙ্গারে পরিণত। অঙ্গার মানে কি? কয়লা। কয়লায় পরিণত হবে। পানিতে অধিকাংশ দ্রবণীয়। এরপরে বলছে অ্যাসিডের সাথে মিশে অ্যাস্টার গঠন করবে, আলোক সক্রিয়, আলোক সমানতা প্রদর্শন করবে। আমরা দেখবো ইনশাআল্লাহ এই টপিকসের মধ্যে। জাস্ট একটু ওয়েট করি। কাইরাল কার্বন ফসফরাস হয়, কাইরাল কার্বন নাম আচ্ছা আমরা দেখবো যখন এই কাইরাল কার্বন হচ্ছে যখন কোনো কার্বনের 4টা বাহুতে 4টি ভিন্ন ভিন্ন উপাদান যুক্ত থাকে তখন এই কার্বনটাকে কাইরাল কার্বন বলা হয়। এটা সরল সংজ্ঞা, কেমিস্ট্রি স্যার আরো সুন্দর করে গোছায় সারাতে বলবে। আমরা একবারে সস্তা সংজ্ঞা, যখন কোনো কার্বনের 4টি বাহুতে 4টি ভিন্ন ভিন্ন উপাদান যুক্ত থাকে তখন এই কার্বনটাকে কি বলা হয়? কাইরাল কার্বন। আর যাদের এই কাইরাল কার্বন থাকে তারাই আলোক সমানুতা প্রদর্শন করতে পারে। পরে যাচ্ছে আমরা সেটা পরে বলবো, আমরা করবো। জাস্ট ওয়েট, এই টপিকস এর মধ্যে আছে। কেন আমি উদাহরণগুলো নাই দিতে তার মুখে বলতে পারি না কথাটা, একটু ওয়েট করি। এ বাবা, তাহলে কার্বোহাইড্রেটের বৈশিষ্ট্য 1 নম্বর গেল দানাদার, দানাবিহীন অথবা তন্তুময়, ধরবে একজনকে। 2 নম্বরে বলছে স্বাদে মিষ্টি অথবা স্বাধীন হয়, তারপরে অঙ্গারে পরিণত হয়, অধিকাংশ পানিতে দ্রবণীয়, এর সাথে মিশে কি হয়? অ্যাস্টার তৈরি করে। আর আলোক সক্রিয়, আলোক সমানতা প্রদর্শন করে। অঙ্গার বলতে কয়লা। এরপরে বাবা কাজগুলা তোরা রিড করে নিবি, আসার মতো নয়। আমি কার্বোহাইড্রেটের শ্রেণী বিভাগ, যেটা মেইন জরুরি জিনিস, সেটাতে চলে যাবো। বা প্রথমে দেখ, মনোযোগী হও, পাশাপাশি কথা বলি না। বলছে টেস্ট, কাজ ইম্পর্টেন্ট না। না একদম মিনিং করে নিবি। এবার টেস্ট, স্বাদ। স্বাদের ভিত্তিতে কার্বোহাইড্রেটকে প্রধান 2টা ভাগে ভাগ করছে, সুগার আর সুগার, সুগার আর একটা নন সুগার। সুগার মানে হলো চিনি, তাই না? মিষ্টি মিষ্টি হবে, দানাদার হবে, পানিতে দ্রবণীয় হবে। তাহলে আমরা বলবো যে সমস্ত কার্বোহাইড্রেট স্বাদে মিষ্টি, দানাদার এবং পানিতে দ্রবণীয়, লাস্টবার যে সমস্ত কার্বোহাইড্রেট স্বাদে মিষ্টি, দানাদার এবং পানিতে দ্রবণীয় তাদেরকে সুগার বলা হয়। পারবো না? যেমন গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ ইত্যাদি ইত্যাদি। তার মানে ডিএনএতে সুগার থাকে না, নন সুগার থাকে। খাসটা পূর্বলা ডিএনএ গঠন। আমরা পেন্টো সুগার, আইভি সুগারে যাবো আমরা, সেগুলো ধরে করি। এরপরে আমরা বলবো যে নন সুগার, যেটা আর কি উল্টায় দাও খালি, যে সমস্ত কার্বোহাইড্রেট
স্বাধীন, অদানাদার এবং পানিতে অদ্রবণীয়। তাদেরকে নন সুগার বলা হয়। যেমন সেলুলোজ, সেলুলোজ রাফেজ যেটাকে আমরা বলি, রাফেজ আমরা বলি না, এই রাফেজকে পানিতে দ্রবীভূত হয়, বাকিটা একটা কার্বোহাইড্রেট, সো এটা একটা নন সুগার। আমার কথা কি বুঝছেন? তাহলে সেলুলোজ একটা নন সুগারের উদাহরণ। আমরা এভাবে বলবো যে সমস্ত কার্বোহাইড্রেট স্বাধীন, অদানাদার এবং পানিতে অদ্রবণীয়, তাদেরকে নন সুগার বলা হয়। লক্ষ্য কর, বলছি কি গঠনের ভিত্তিতে কার্বোহাইড্রেটকে 4 ভাগে ভাগ করছে: মোনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড। মোনো, ডাই, অলিগো এবং পলি। স্যার পলিসটা কি? হ্যাঁ বলবো তো, সেই লাইনে তো যাচ্ছি। কথা বল। প্রথমে মোনোস্যাকারাইড। মোনো মানে এক, স্যাকার মানে শর্করা, এক শর্করা মানে একটা শর্করার একটা অণু আছে খালি ওটাতে। তাহলে ওটাকে যদি ভাঙে তাহলে আর কোনো শর্করার অণু পাওয়া যাবে কিনা? তার মানে সংজ্ঞাটা হয়ে গেল যে সমস্ত কার্বোহাইড্রেটকে ভাঙলে আর কোনো সরল শর্করা অণু পাওয়া যায় না বা শর্করার অণু পাওয়া যায় না, তাকে মোনোস্যাকারাইড বলা হয়। অথবা কথাটাকে এভাবে বলতে পারিস যে সমস্ত কার্বোহাইড্রেট কেবল এক অণু, এক অণু শর্করা দ্বারা গঠিত, তাকে মোনোস্যাকারাইড। আমরা মানে প্রথম সংজ্ঞাটা শুনতে ভালো লাগবে। যে সমস্ত কার্বোহাইড্রেটকে ভাঙলে আর কোনো শর্করার অণু পাওয়া যায় না, তাকে কি বলে? মোনোস্যাকারাইড। পারবি? আগে একটা কথা বলি, পরের দিন, আজকে কিন্তু পড়া ধরিনি আমি, মনে আছে তো সেটা? পরের দিন কার্বোহাইড্রেট বাদ দিয়া, কার্বোহাইড্রেট যা যা পড়াচ্ছে কিছু ধরবো না, বাদ দিয়ে বাকি 4টা টপিকস। কার্বোহাইড্রেট ধরবো না বাবা, একটু কষ্ট করতেই হবে। স্যার 101 পৃষ্ঠা থেকে অর্থাৎ কার্বোহাইড্রেট বাদ দিয়ে বাকি কয়টা? এই যে মানে উদাহরণের মধ্য থেকে আমি যেটা যেটা খালি দাগে দিলাম, আর যেগুলো সংজ্ঞা এগিয়ে দিলে শিখেছি। দেখো হ্যাঁ, পূজা ছুটি আছে মাঝখানে, বুধবারে পড়বো তো, পড়িয়ে ছুটি দেবো। তোদের কপাল খারাপ, যারা রবি মঙ্গল বৃহস্পতি তাদের ছুটি পড়ছে একদিন, কিন্তু তোমাদের ছুটি পড়ছে 2 দিন। শনিবার সোমবার না না, মুসলমান বন্ধুরা কবি কপাল খারাপ। তার কারণ এ বাবা, আসলে টানা শুক্রবার থেকে শুরু করে শুক্র, শনি, রবি সময় 4 দিনের শিডিউল করা আছে, বিভিন্ন জায়গায় বেড়াতে যাবে। তার কারণ তোর একটা দিন আসতো, তার কারণ তোর আন্টি তো আসলে অন্য সময় তাকে সময় দিতে পারি না, ঘুরতে পারি না। ঈদের সমস্যা হচ্ছে কি, ঈদের অন্যান্য গেস্ট গুলা, যেমন আমার ভাই ভাবি, তারাও বাড়িতে আসেন, তাদের রেখে তারা এককভাবে আমরা ঘুরতে যেতে পারি না। তার কথা কি একটা ইয়ার ব্যাপার, বরং একসাথে সবাই মিলে থাকি, সবাইকে সঙ্গে যাওয়া। হ্যাঁ কোনটা? কালকে? হ্যাঁ স্যার। ও কালকে মার্কেটে গেছিলাম, ওই জন্য বাহিরে দেখো আসেন আমার দিকে। আমি যা বলছিলাম, প্লিজ আমরা বলবো মোনোস্যাকারাইড, লাস্ট বার প্লিজ মনোযোগী হওয়া, পরে শোন, না বুঝতে পারে ফিরে লেখা মনোযোগী হওয়া। এখন আমরা বলবো যে সমস্ত কার্বোহাইড্রেটকে ভাঙলে আর কোনো শর্করার অণু পাওয়া যায় না, তাকে কি বলা হয়? আমাদের বইয়ে বাল স্পষ্ট বলে দিয়েছে এই মোনোস্যাকারাইড গুলোর কার্বনের সংখ্যা 3 থেকে 10। এই মোনোস্যাকারাইডের কার্বনের সংখ্যা কত? 3 থেকে 10 এবং তার সাধারণ সংখ্যা দিয়েছে CN, H2N ON। কথা বুঝছো? কার্বন সংখ্যা 3 থেকে 10। এখন 3 থেকে 10 যে কোনো কার্বন সংখ্যা হতে পারে। এই মোনোস্যাকারাইড গুলোতে কয়টা কার্বন আছে তার উপর ভিত্তি করে মোনোস্যাকারাইডকে বিভিন্ন ভাগে ভাগ করছে। এদের মধ্যে কার্বন সংখ্যা কত দিয়ে শুরু? 3 দিয়ে। সর্বোচ্চ কত? 10। 3টা কার্বন যারা আছে তাকে বলে ট্রায়োস, 4টা হলো টেট্রোস, 5টা হলো পেন্টোস, এভাবে হেক্সোস, হেপ্টোস, ডিকোস, এভাবে চলতে থাকে। আমার কথা কি বুঝছেন? আমাদের বইয়ে হেক্সোস পর্যন্ত সর্বোচ্চ আমাদের প্রয়োজন হয়। প্রয়োজন হয় হেক্সোস পর্যন্ত আমাদের প্রয়োজন হয়, হেপ্টোসও দিছে আমাদের স্যার। প্রয়োজন হয় না। হ্যাঁ দিছে, কিন্তু প্রয়োজন হয় আমাদের হেক্সোস পর্যন্ত। হ্যাঁ আসেন হেক্সোস নাই।
আমরা প্রথম বলবো ট্রায়োস নিয়ে। লাস্ট বার বলবো 3 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডকে ট্রায়োস লাস্ট বার সবার চোখ 3 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডকে কি বলা হয়? ট্রায়োস বলা হয়। তাহলে ট্রায়োসে 3টা কার্বন আছে। আমাদের বইয়ে দিয়েছে যে গ্লিসারালডিহাইড এবং ডাইহাইড্রোক্সিএসিটোন এক ধরনের ট্রায়োস। লক্ষ্য কর ট্রায়োসে যেহেতু 3টা কার্বন, আমাদেরকে তাকা 3টা কার্বন তো আছে, তাই না? এটা এখানে দুটো উদাহরণ দিয়েছে, একটা গ্লিসারালডিহাইড, তার মানে অ্যালডিহাইড গ্রুপ আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো যেহেতু এটা ট্রায়োস, এতে কি গ্রুপ আছে? অ্যালডিহাইড গ্রুপ। তাহলে আমরা আগে অ্যালডিহাইড গ্রুপটা দিয়ে নিলাম। বাকিটাতে এর হাত মিলাবো, এর হাত মিলাবো, তাই না? তাহলে আমরা দিই OH H, আর এখানে একবারে আমরা হাত না দিয়ে একবারে যেহেতু শেষ প্রান্তে তোরা এভাবে হাত দিয়েও লিখতে পারিস। বন্ধ OH H H এভাবে লেখা যাবে না? সেটাকে আমরা একবারে ভাঙিয়ে লিখতে পারি CH2OH। লেখা যায় না? লক্ষ্য করতো এটার নাম দিচ্ছে গ্লিসারালডিহাইড। এই গ্লিসারালডিহাইডের 3টা কার্বন আছে, সেটা একটা ট্রায়োস। 1 নম্বর কার্বন কোনটা? এটা কার্যকরী গ্রুপ। 2 নম্বর 3 নম্বর কার্বন। সেক্ষেত্রে দেখ এতে কয়টা হাইড্রোক্সিল গ্রুপ আছে? 2টা। তাহলে অ্যালডিহাইড গ্রুপ আছে, তাই এটাকে আমরা ডাইরেক্ট আমরা বলতে পারি এটা একটা অ্যালডোজ। এটা অ্যালডোজ সুগার। কি বলতে পারি আমরা? অ্যালডোজ সুগার। যেহেতু অ্যালডিহাইড গ্রুপ আছে, তাই না? যেহেতু এই 2টা হাইড্রোক্সিল গ্রুপ আছে, তাই আমরা বলতে পারি ডাইহাইড্রোক্সি অ্যালডোজ। কি বলতে পারি আমরা? কথাটা আবার দেখ বাবা, আবার বল। না না বল, যেটা বলছি বল। আমি আবার বলছি, এটা কিছু সংকেত, একটা গ্লিসারালডিহাইড। গ্লিসারালডিহাইড শেষে অ্যালডিহাইড কথাটা আসছে, তার মানে অ্যালডিহাইড গ্রুপ থাকবে, আর অ্যালডিহাইড গ্রুপ থাকার কারণে এটা একটা অ্যালডোজ সুগার। মনে রাখবে, অ্যালডিহাইড গ্রুপ থাকার কারণে এটা কি? অ্যালডোজ সুগার। মনোযোগী হও, মনোযোগী দিতে নয়, নিচে দেওয়া আছে অ্যালডোজ সুগার। এটাতে যেহেতু 3টা কার্বন আছে, সো আমরা তো ট্রায়োস বলতেই পারি। এটাকে ট্রায়োস। হাইড্রোক্সিল গ্রুপ আছে তাতে 2টা, তাই এটাকে আমরা ডাইহাইড্রোক্সি অ্যালডোজ বলতে পারি। কি বলতে পারি? ডাইহাইড্রোক্সি অ্যালডোজ। কথা বলে কি আমরা বলতে পারি একটারই ভিন্ন ভিন্ন পরিচয় হতে পারে। আরেকটা দিয়েছে এরা অ্যাসিড, ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন। তাহলে সেখানেও 3টা কার্বন থাকবে, অ্যাসিটোন। তাহলে কি গ্রুপ আছে? কিটোন। কিটোন গ্রুপ আছে। তাহলে বাকিগুলোকে আমরা এভাবে দিতে পারি CH2OH CH2OH। এটা আমরা এভাবে লিখতে পারি না? তারপরে এটাকে আমরা ভাঙাও লিখতে পারি। এই দেখো, তাহলে এটাতে কয়টা? এটা একটা 3টা কার্বন আছে, সো এটা একটা ট্রায়োস, তাই না? আচ্ছা, যেহেতু এই ট্রায়োসে কিটোন গ্রুপ আছে, তাই সংক্ষেপে আমি বলতে পারি এটা কিটো ট্রায়োস। বলতে পারি না? এটা একটা ট্রায়োস, 3টা কার্বন, আর যেহেতু কার্যকরী গ্রুপ হিসেবে কিটোন গ্রুপ আছে, তাই আমি এটাকে কি বলতে পারি? কিটো ট্রায়োস। মনে থাকবে? এই কিটো ট্রায়োস বা এই ট্রায়োসে কয়টা হাইড্রোক্সিল গ্রুপ আছে? 2টা, তাই না? ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন। যেহেতু কিটোন গ্রুপ, তাই আমি বলতে পারি ডাইহাইড্রোক্সি কিটোন। ডাইহাইড্রোক্সি অ্যাসিটোনটা কি গ্রামে হলো? আমরা বলো রাসায়নিক নাম, সেটা তার রাসায়নিক নাম, কিন্তু সেটাকে আমরা মেইন নাম কি? ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন। সেটা মেইন রাসায়নিক নাম। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমরা তাকে বিভিন্ন নামে নাম ডাকতে পারি। কোন কথা এক করে ফাঁকি দিয়ে বলতে পারি এটা একটা কি ট্রায়োস। তখন না প্রশ্ন করতে কোন ট্রায়োস, তাই না? যে কিটোন গ্রুপ আছে তখন আমি বলবো এটা কিটো ট্রায়োস। কোন ধরনের কিটো ট্রায়োস? আমি বলবো ডাইহাইড্রোক্সি কিটোস। বুঝলেন এই কথাটা? তাহলে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমি কিন্তু বলছি রাসায়নিক নাম। এটা তো রাসায়নিক নাম, সেটাকে আমরা হ্যাঁ 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 বৈজ্ঞানিক নাম। এটা নাম ডাইহাইড্রোক্সি অ্যাসিটোনের রাসায়নিক নাম। বাবা এই যে দেখো, যেহেতু অ্যালডিহাইড গ্রুপ আর কিটোন গ্রুপ, এই দুটো গ্রুপকে রিডিউসিং গ্রুপ বলা হয়। তার কারণ এরা অন্য কোনো বস্তুকে চালিত করে, নিজে বিজারিত করে। যেহেতু অ্যালডিহাইড গ্রুপ এবং কিটোন গ্রুপ
অন্য কোনো বস্তুকে জারিত করে নিচে বিতাড়িত হয়, আর সে কারণে অ্যালডিহাইড আর কিটোন গ্রুপকে কি বলা হয়? রিডিউসিং গ্রুপ। আর যে সমস্ত সুগারে এই রিডিউসিং গ্রুপ যুক্ত থাকে তাদেরকে রিডিউসিং সুগার বলা হয়। আমি আবার বলছি, অ্যালডিহাইড আর কিটোন গ্রুপকে রিডিউসিং গ্রুপ বলা হয় কেন? আমরা বলবো অ্যালডিহাইড আর কিটোন গ্রুপ যখন অন্য কোনো বস্তুর সাথে বিক্রিয়া করে তখন সেই বস্তুকে কি করে? বিতাড়িত করে। নিজে বিতাড়িত হবে আর জারিত করবে। বিজারক। বিজারক মানে জারিত করে। আচ্ছা, তাহলে ভুল হয়। বিজারক সে অন্যকে কি করে? জারিত করে। নিজে বিতাড়িত হয়। ঠিক আছে তো? আচ্ছা, তাহলে কথা থেকে এটাই হবে। তাহলে অ্যালডিহাইড আর কিটোন গ্রুপ যখন অন্য কোনো বস্তুর সাথে বিক্রিয়া অংশগ্রহণ করে, আচ্ছা বলুন আমাদের ব্যবস্থা করতে যৌগের সাথে জারিত হতে ওই যৌগ বিতাড়িত হয়। এ দেখছো কি বলছে? নিজে বিচারিত হলে ওটা জারক। এ দেখ কি বলছে? বলছে অ্যালডিহাইড আর কিটোন গ্রুপকে বলা হয় রিডিউসিং গ্রুপ, কারণ এরা সহজেই কতিপয় যৌগের সাথে জারিত হয়। কে জারিত হয়? নিজে। কি বলছে? কতিপয় যৌগের সাথে জারিত হয়। কে জারিত হচ্ছে? অ্যালডিহাইড আর কিটোন গ্রুপ জারিত হচ্ছে এবং ওই যৌগ বিজারিত হয়। বিজারক। এটা তো আমার হ্যাঁ হ্যাঁ ঠিক আছে স্যার, হ্যাঁ যার জারক করে তাইলে বিজারক স্যার, আপনি ঠিক। আচ্ছা, আমি আবার বলছি, হ্যাঁ আমি আবার বলছি, আমরা বলবো অ্যালডিহাইড আর কিটোন গ্রুপ যখন অন্য কোনো বস্তুর সাথে বিক্রিয়া অংশগ্রহণ করে তখন সেই বস্তুটাকে বিজারিত করে এবং নিজে জারিত হয়। হ্যাঁ, তার মানে অন্যকে বিজারিত করতে তার মানে নিজে জারিত হয়। ঠিক আছে। তার কথাটা তাহলে ওই বস্তুকে বিজারিত করে এবং নিজে জারিত হয়, আর সে কারণে অ্যালডিহাইড আর কিটোন গ্রুপকে রিডিউসিং গ্রুপ বলা হয়। কি বলা হয়? রিডিউসিং গ্রুপ। যেহেতু দেখ এদের মধ্যে সেই রিডিউসিং গ্রুপ আছে, তাই এই ধরনের শর্করাগুলোকে কি বলা হয়? শর্করা বলা হয়। অর্থাৎ অ্যালডিহাইড এবং কিটোন গ্রুপযুক্ত শর্করাকে রিডিউসিং শর্করা বলা হয়, স্যার বা বিজারক শর্করা। বিজারক শর্করা বলা হয়। বলাই তো। বুঝছেন কি ঘটনাটা? এর আপনার বাচ্চা বুঝছে? আসসালামু আলাইকুম।